নমস্কার বন্ধুরা, আজকে শুভ দীপাবলির স্পেশাল আমরা একটা পডকাস্ট নিয়ে এলাম আবার সহজ বিনিয়োগ চ্যানেলে। অনেকদিন হয়ে গেল আমরা আর দ্বিতীয়বার পডকাস্ট করার সুযোগ পাইনি, তো এবারে আবার আমরা অমিতদার চ্যানেলে নতুন একটা পডকাস্ট নিয়ে এলাম। বিষয়টা খুবই সাধারণ যে একটা সাধারণ চাকুরিজীবী বা বিজনেসম্যান কেউ যদি তার নিজস্ব পার্সোনাল ফিনান্স বা সে কিভাবে তার ইনকামটাকে একটা সঞ্চয়ের জায়গায় নিয়ে যাবে, যেটা থেকে সে ভবিষ্যতে উপকৃত হবে এবং তার ইনভেস্টমেন্টটাকে সে সিকিউর করেও রাখতে পারবে এবং ভবিষ্যতে সেই ইনভেস্টমেন্ট থেকে সে তার নিজের প্রয়োজন মেটাতে পারবে। তো দাদা নমস্কার তোমাকে, তুমি আজকে আবার আমাদের সাথে এলে সহজ বিনিয়োগ চ্যানেলে। আজকে আমাকে দাদা ডাকলো, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি দাদার কাছে যাব, দাদা তার বক্তব্য শুরু করবে। নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে। অরিজিৎ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের চ্যানেলে সেকেন্ড টাইম আবার এসেছো। আর এত ভালো প্রথম পডকাস্টে আমরা অনেক ভালো রিভিউ পেয়েছি, আর আমাদের দর্শক বন্ধুরা কিন্তু খুবই উপকৃত হয়েছে প্রথম পডকাস্ট থেকে। তাই আমরা ভাবলাম যে আবার একটা সেকেন্ড সিরিজ শুরু করা উচিত। আজকে যে বিষয়টা নিয়ে তুমি প্রশ্ন করেছো, এটার উত্তর কিন্তু আমরা সবাই খুঁজে বার করার চেষ্টা করি। যে আমরা তো চাকরি করছি বা কেউ বিজনেস করছে, তারা ভাবছে যে আমরা আমাদের ইনকামের কত পার্সেন্টেজ আমরা সেভিং করব বা কোথায় সেভিং করব। এই বিষয়গুলি আমাদের অনেকেরই অনেক জটিল মনে হয়, আর অনেকেই কিন্তু এটাকে মনে করে যে সেভিং করার কি দরকার, আমরা আজকে ইনকাম করছি এখন আমরা খরচা করে দিই আর কদিনই বা বাঁচবো। এই ধরনের একটা মানসিকতা কাজ করে যে সেভিং করে কি হবে। কিন্তু বন্ধুরা, সেভিং একটা খুব ভালো ডিসিপ্লিন, যেটা তোমাদের ভবিষ্যতের ইনকামকে তোমরা এখন সঞ্চয় করে রাখছো। তার মানে কি, তুমি ভবিষ্যতে যে জিনিসটা ইনকাম করতে, সেটা তুমি এখন যদি সঞ্চয় করো, সেই ইনকামটা তুমি এখন থেকেই শুরু করে দিচ্ছ। তাহলে আমাদের এখন প্রশ্ন আসে, ধরুন আমরা 100 টাকা মাসে ইনকাম করি, তার মধ্যে আমরা কত পার্সেন্টেজ খরচা করব আর কি পার্সেন্টেজ আমরা সেভিং করতে পারি। এক্ষেত্রে একটা রুল আছে 50-30-20। তোমরা তোমাদের ইনকামের 50% তোমাদের যে দৈনন্দিন খরচা আছে সেটা মেটানোর জন্য সেই 50% টাকা থেকে খরচা করো, আর বাকি 50%-এর মধ্যে তোমরা 30% খরচা করো তোমাদের যদি কোনো রকমের ঘুরতে যাওয়ার জন্য কোনো রকমের ডিসক্রিশনারি স্পেন্ডিং প্রয়োজন হয়, বা নতুন কোনো গেজেট কিনলে বা কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের জন্য কোনো ইএমআই নিয়েছো, সেই 30% থেকেই তোমরা চেষ্টা করো সেই খরচাটা মেটানোর জন্য। আর বাকি 20% তোমাদের কিন্তু অবশ্যই সেভিং করতে হবে। এখন এই 20% সেভিংস এর মধ্যে অনেক রকমের ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাস চলে আসে, সেগুলি আমরা ভিডিওতে আরো আগে দেখব। ধন্যবাদ দাদা তোমার এই গুরুত্বপূর্ণ একটা মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে এইটা হবে যে আমরা কি কি উপায়ে সেভিংস করব বা আমাদের মোড অফ সেভিংস কি হবে। বিশেষ করে আমি বলতে চাই স্যালারিড পার্সন, যেটা এখন ভারতের আমি বলবো না, আমি বেসিক্যালি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গে যে ওয়েজ রেটটা চলছে, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড স্যালারি 30-50 কে এর মধ্যে যারা ইনকাম করছে, তো তাদের আমাদের কি মানে তোমার কাছে আমার এইটাই একটা প্রশ্ন থাকবে, বা এই যে ইনকাম গ্রুপটা রয়েছে যে ইয়ং এজে বা যারা এখন 30-50 কে এর মধ্যে তাদের স্যালারি, তো তারা তাদের প্রয়োজনীয়তাটা মিটিয়ে কিভাবে সেভিংসটা করে তারা ভবিষ্যতে তাদের লাইফকে আরো সিকিউর করবে। অরিজিৎ, তুমি যে প্রশ্নটা করেছো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা সবাই ভাবি যে আমরা এখন যে ইনকামটা করছি সেখান থেকে আমরা কি পরিমাণ সঞ্চয় করব, যেটা আমরা রুল অফ 50-30-20 থেকে জেনে নিয়েছি যে অ্যাটলিস্ট তোমাদের 20% কিন্তু সেভিং করতেই হবে। এখন প্রশ্ন হলো, আমাদের ফিউচারকে সিকিউর করার জন্য আমরা ওই 20% কোথায় সেভিং করব। বন্ধুরা, আমরা দেখেছি যে এখন অনেক ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আসছে। কেউ বলছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো, কেউ আবার বলছে যে স্টকে ইনভেস্ট করা ভালো, কেউ আবার বলছে যে নিউ পেনশন স্কিমে করব, আবার অনেক ধরনের নতুন নতুন ক্রিপ্টোকারেন্সির মতো অ্যাসেট ক্লাসও তৈরি হয়েছে। আর রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে গোল্ড সিলভারও খুব ভালো র্যালি দিয়েছে। তাহলে আমাদের মাথায় প্রশ্ন আসছে যে আমরা কোন ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করব। আমাদের ইনকাম তো লিমিটেড, এখন ওই লিমিটেড ইনকাম থেকে আমরা কিভাবে একটা সিকিউর ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারি, আর আমাদের ইনভেস্টিংটাকে খুব সিম্পল আমরা করতে চাই, যাতে আমাদের ওই সিম্পল স্ট্র্যাটেজিটা আমরা লং টার্ম ধরে মেনটেন করতে পারি। দেখুন, নতুন নতুন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট তো মার্কেটে আসবেই, কারণ এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট এলেই সেই প্রোডাক্টের সেল বাড়ে। তাই আপনারা কিন্তু এই ধরনের নতুন কোনো প্রোডাক্টের ফাঁদে পা দেবেন না। আপনাদের ইনভেস্টিংটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন খুবই সিম্পল রাখার, আর সেই সিম্পল স্ট্র্যাটেজিটাই আজকে আমরা শেয়ার করব। দেখুন, ওই 20% সেভিংস যারা করছে, ধরুন কারো 50,000 টাকা ইনকাম, তাহলে সে অ্যাটলিস্ট 10,000 টাকা তার সেভ করা উচিত। এই 10,000 টাকার মধ্যে তাকে কিছু অবশ্যই যারা এমার্জেন্সি পারপাসের জন্য ব্যাংকে তাকে রাখতে হবে।
সেটা কত পার্সেন্টেজ হবে? সেই 10,000-এর মধ্যে সে অ্যাটলিস্ট 20% তো সেই ধরনের এমার্জেন্সি কর্পাস তৈরি করার জন্য তাকে টাকা জমাতেই হবে। আর এই এমার্জেন্সি কর্পাসটা কত? মিনিমাম আপনাদের 6 মাসের যে এক্সপেন্ডিচার সেটাকে কিন্তু আপনাদের একটা এমার্জেন্সি কর্পাস বানাতেই হবে। এবার আপনার এমার্জেন্সি কর্পাস ধরুন তৈরি হয়ে গেল। তখন কি আপনারা আরো এমার্জেন্সি কর্পাস বানাবেন? না বন্ধুরা, তখন আপনারা চাইলে যে 6 মাসের আপনার এক্সপেন্ডিচার আপনার কাছে অলরেডি চলে এসছে, সেই টাকাটা আপনারা ব্যাংকে একটা এফডি করে দিলেন বা একটা রেকারিং ডিপোজিটের মাধ্যমে জমা করতে পারেন। তারপরে বাকি টাকাটা আপনারা ইকুইটিতে এক্সপোজার নিতে পারেন। আর এই ইকুইটিতে এক্সপোজার নেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় কি হয়? সবচেয়ে ভালো উপায় হবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। এক্ষেত্রে যারা নো নাথিং ইনভেস্টর, যারা ইনভেস্টিং শুরু করছে, তাদেরকে আমি বলব তোমরা প্যাসিভ ইনভেস্টিং শুরু করো। তোমরা নিফটি 50 ফান্ডে, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারো, বা নিফটি মিড ক্যাপ মানে নিফটি নেক্সট 50 তেও তোমরা ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারো। এছাড়া নিফটি মিড ক্যাপ 150 আছে, নিফটি স্মল ক্যাপ 250 আছে। এই ধরনের যে মিড ক্যাপ স্মল ক্যাপে তোমরা অল্প পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো। তাহলে তোমাদের 10,000-এর মধ্যে 2,000 টাকা চলে গেল এমার্জেন্সি কর্পাস বানাতে। বাকি 8,000-এর মধ্যে তোমরা 50% মানে 4,000 টাকা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে রাখতে পারো। আর বাকি 4,000 টাকা তোমরা মিড ক্যাপ স্মল ক্যাপে 50-50 রেশিওতে ভাগ করে দিতে পারো। মানে 2,000 করে তোমরা ওই মিড ক্যাপ 150 ইন্ডেক্স বা স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে রাখতে পারো। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই ভাবছে যে আমরা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব না, আমরা অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করতে চাই। বন্ধুরা, অ্যাক্টিভ ফান্ড তো হাজার ধরনের আছে। তো তোমরা কোন ধরনের অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করতে পারো? তোমরা চাইলে এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডকে তোমরা স্কিপ করে দিতে পারো। তার পরিবর্তে তোমরা একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর একটা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড নিতে পারো। এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির ফান্ড বা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড যদি তোমরা চুজ করো, সেক্ষেত্রে তোমার নিফটি 50-র মতো লার্জ ক্যাপ ক্যাটাগরির স্টকগুলিতেও ইনভেস্টমেন্ট করতে পারবে। আবার নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপেও কিন্তু তোমাদের ইনভেস্টমেন্ট থাকবে এই ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তার ফলে তোমাদের ইনভেস্টমেন্টটা ব্রডার মার্কেটে ওয়েল ডাইভার্সিফাইড হয়ে যাবে, আর তোমাদের পোর্টফোলিও কিন্তু একটা অপটিমাম রিটার্ন জেনারেট করবে লং টার্মে। দাদা, এবার আমার যে তৃতীয় প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সেভিংস ভার্সেস ইনভেস্টমেন্ট। তো আমরা এই প্রসেসটা তোমার থেকে জেনে নেব যে আমরা এই প্রসেসটাকে কিভাবে আমাদের রেগুলার লাইফে ফলো করব। বন্ধুরা, আমরা তো এখন জানলাম যে সেভিং ইনভেস্টমেন্ট দুটোই করতে হবে, কিন্তু অনেকের মাথায় প্রশ্ন আছে, আমরা তো সেভিং করছি, আমরা ব্যাংকে টাকা রাখছি, বা অনেকে আবার পিপিএফ অ্যাকাউন্ট খুলেছে, এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অনেকে ইনভেস্ট করে, অনেকে আবার এলআইসির মাধ্যমেও ইনভেস্টমেন্ট করতে চায়। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা ইনভেস্টমেন্ট অতিরিক্ত কেন করব? বন্ধুরা, সেভিংস যদি আপনারা করেন এটা খুবই ভালো, কিন্তু সেভিং করলে আপনার ক্যাপিটালের যে অ্যাপ্রিসিয়েশন সেটা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে না। আর ইনফ্লেশন ভারতের ক্ষেত্রে 6 to 7%। এক্ষেত্রে যদি আপনার ক্যাপিটালটা 6 to 7%-এর বেশি গ্রো না করে, তাহলে লং টার্মে আপনার ওয়েলথ কিন্তু ইরোড হয়ে যাবে। মানে আপনার যে পারচেসিং পাওয়ার সেটা ধীরে ধীরে কমতে থাকবে, আপনার রুপি কখনোই গ্রো করবে না যদি না আপনি ইনভেস্টমেন্ট করেন। এখন ইনভেস্টমেন্ট আপনি কোথায় করতে পারেন? দেখুন, যদি ইনফ্লেশনকে বিট করতে হয়, এজন্য আপনার দুটি অ্যাসেট ক্লাসই আছে। একটি হচ্ছে ইকুইটি, যেটি লং টার্মে আপনাকে ইনফ্লেশন বিট করেও ভালো রিটার্ন দেবে, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট। এখন রিয়েল এস্টেটে কিন্তু সবার পক্ষে ইনভেস্টমেন্ট করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে বিগ টিকিট পারচেস হয়ে থাকে, অনেক ক্যাপিটালের প্রয়োজন হয়। আর যারা রিয়েল এস্টেটে এক্সপোজার নিতে চাইছো তাদের জন্য আমি বলবো তোমরা আরইআইটি মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেটি আছে, সেটি তোমরা স্টকের মাধ্যমেও ইনভেস্টমেন্ট করতে পারো। সেক্ষেত্রে তোমার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু এই আরইআইটির স্টকগুলি তোমরা হোল্ড করতে পারবে, তোমরা রেগুলার ওয়েতে সেখানে ডিভিডেন্ড পাবে, আর তোমাদের ক্যাপিটালটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। আর যারা ভাবছো যে ইনভেস্টমেন্ট করে একটা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চাইছো, তারা কিন্তু ডাইরেক্ট স্টকেও ইনভেস্ট করতে পারো, বা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তোমরা ইন্ডেক্স ফান্ডে বা প্যাসিভ যেই মিউচুয়াল ফান্ডগুলি আমি বলেছি ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করতে পারো। আর এক্ষেত্রে তোমরা যদি স্টকে লং টার্মে হোল্ড করো, তোমরা কিন্তু ইনফ্লেশনকেও বিট করতে পারবে, আর তোমাদের টাকার যে পারচেসিং পাওয়ার সেটাও কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। কিন্তু এক্ষেত্রে একটাই কন্ডিশন আছে, তোমাদের মিনিমাম 7 to 10 ইয়ার্স ইনভেস্টমেন্ট করে রাখতেই হবে, কারণ ইকুইটি খুবই ভোলাটাইল অ্যাসেট। সেই জন্যই আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্টমেন্ট শুরু করো, আর মিউচুয়াল ফান্ডেই বেশি পরিমাণ ক্যাপিটাল তোমরা ইনভেস্ট করো। তার ফলে তোমরা ভালো রিটার্নও দেখতে পাবে এবং লং টার্মে একটা ভালো ওয়েলথও ক্রিয়েট করতে পারবে। আর যারা অনেকদিন ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, তোমরা ভাবছো যে আমরা কিছু অ্যাডিশনাল প্রফিট জেনারেট করতে চাইছি, সেক্ষেত্রে তোমরা ব্লুচিপ কোম্পানি স্টকেও ইনভেস্ট করতে পারো। এক্ষেত্রে আমাদের চ্যানেলে আমরা অনেক ভিডিও করে থাকি, সেই ভিডিওগুলি থেকে তোমরা একটা আইডিয়া পাবে যে কি করে তোমাদের ভালো স্টক আইডেন্টিফাই করতে পারবে এবং সেখানে ইনভেস্টমেন্ট করতে পারবে। ধন্যবাদ দাদা, তোমার এই গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। তো
আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের বলছি যে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আপনাদেরকে কিভাবে আপনাদের টাকাটা, যেটা আপনার কষ্টের দ্বারা অর্জিত যে টাকাটা, সেটাকে আপনি কিভাবে প্রপার ওয়েতে এবং যেটা দাদা বললো 50-30-20 রুলে ব্রেক করে নিজেদের প্রয়োজন মিটিয়ে ইনভেস্টমেন্টটা করে আপনাদের ভবিষ্যৎ আপনারা সিকিওর করতে পারেন, যেটাতে আপনারাই উপকৃত হবেন এবং আপনাকে কারোর ওপর ডিপেন্ড থাকতে হবে না। তো দাদা, এবার যেহেতু এই প্রশ্নটা এলো, তো আমি এবার মনে করি ডিপেন্ডেন্সির যে কনসেপ্টটা, তাতে একটা ইন্স্যুরেন্স, যেটা আমি বলতে চাই মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা আজকের দিনে খুবই অপরিহার্য প্রত্যেকটা মানুষের জন্য। আর যেভাবে আমাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, আমার তো মনে হয় যারা চাকরি বাকরি করেন বা ব্যবসা করেন, যেই হন না কেন, যে ইনকাম গ্রুপেরই হন, যে এজের হন, প্রত্যেকের জন্য প্রয়োজন। তো সেইটা আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে জারি রেখে কিভাবে সেইটা আমরা নিতে পারি। একটা পলিসি নিতে গেলে সেটার জন্য তো আমাকে একটা ইয়ারলি প্রিমিয়াম পে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ রেখে কিভাবে আমরা আমাদের লাইফটাকে সিকিউর করব থ্রু মেডিকেল ইন্স্যুরেন্স। দাদা, এটা আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি আমাদেরকে কিছু সাজেশন দাও। বন্ধুরা, এই প্রশ্নটা খুবই একটা ভাইটাল প্রশ্ন, যেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া দরকার যে তোমরা তোমাদের লাইফকে কি করে সিকিওর করবে। দেখুন, ইনভেস্টমেন্টের সাথে সাথে তোমাদের ইন্স্যুরেন্স নেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। এক্ষেত্রে তোমরা তোমাদের লাইফকে সিকিওর করার জন্য তোমরা একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই নেবে। এক্ষেত্রে আমি তোমায় সাজেস্ট করি তোমরা টার্ম ইন্স্যুরেন্স পলিসি প্রত্যেকেই করিয়ে রাখবে। ধরুন তোমরা ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, আর তোমার আর্নিংয়ের উপর ডিপেন্ড করে তোমার ফ্যামিলি মেম্বাররা আছে। সেক্ষেত্রে তোমার অবর্তমানে কিন্তু তোমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল একটা অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তাদের কিন্তু যে লাইফস্টাইলটি তারা মেনটেন করছে, সেটা কিন্তু তোমার অবর্তমানে তাদের মেনটেন করতে অনেকটাই অসুবিধায় পড়ে যেতে হবে। বা তোমাদের বাচ্চার যে এডুকেশনের খরচা, সেই জিনিসগুলোর কথা মাথায় রেখে তোমাদের টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই করিয়ে রাখা উচিত। এক্ষেত্রে আমি বলবো তোমরা মিনিমাম 1 কোটি টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স করিয়ে নিও। আর যাদের বয়স খুবই কম, 25 থেকে 30-এর মধ্যে, তাদের কিন্তু এই টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বছরে অনেক কম পড়ে। তাদের কিন্তু 10 থেকে 15,000 টাকার মধ্যেই প্রিমিয়াম পড়বে। আর যাদের 30 থেকে 40-এর মধ্যে এজ, তাদের কিন্তু 20 থেকে 25,000 টাকা, ম্যাক্সিমাম 30,000 টাকার তাদের পড়বে। মিনিমাম 1 কোটি বা 2 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স তারা যদি নিতে চায়। আর এক্ষেত্রে বলবো তাদের ওই 30,000 টাকা বা 25,000 টাকা ওয়ান টাইম না দিয়ে তারা মাসে মাসে একটা ইএমআই এর মাধ্যমে, মানে মান্থলি প্রিমিয়াম তারা পে করেও ওই টার্ম ইন্স্যুরেন্সটা তারা কন্টিনিউ করতে পারে। আর ওই টার্ম ইন্স্যুরেন্সে তারা, ধরুন কেউ 60 অবধি ভাবছে আমার লাইফটাকে আমি সিকিউর করতে চাইছি ওই 2 কোটি টাকা বা 1 কোটি টাকা দিয়ে, তারা কিন্তু ওই যখন 60 বছর বয়স হবে তখন ওই প্রিমিয়ামটা তারা পে করেছে, টোটাল প্রিমিয়ামটা তারা অলরেডি পেয়ে যাবে। এই ধরনের এখন টার্ম ইন্স্যুরেন্স চলে এসছে। তাই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স করে নিও। আর বন্ধুরা, এই হেলথ ইন্স্যুরেন্স যেটা অরিজিৎ বললো, এটা কিন্তু প্রত্যেকেরই নেওয়া উচিত। কারণ কেউ যদি হেলথ ইন্স্যুরেন্স না করে থাকে, হঠাৎ করে কোনো রকম এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ হয়, তারা যদি হসপিটালে ভর্তি হয় বা তার ফ্যামিলি মেম্বাররা হসপিটালে ভর্তি হয়, তাদেরকে একটা হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেনের মুখোমুখি হতে হবে। অনেক ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্টকে তখন লিকুইডেট করতে হবে। ওই ধরুন হসপিটালের বিল 5 লাখ, 10 লাখ বা 15 লাখ টাকা চলে এলো, তখন ওই টাকাটা তারা সহজেই কিন্তু ম্যানেজ করতে পারবে না। আর তখন তাদেরকে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হোক বা সোনার উপর বা রিয়েল এস্টেটকে বিক্রি করে দিতে হতে পারে। আর তোমাদের ইনভেস্টমেন্টকে সিকিউর করার জন্যই তোমাদের কিন্তু ইন্স্যুরেন্স অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো পলিসি বাজারের মতো সাইটে গিয়ে চেক করে নাও। আর তোমরা মিনিমাম 5 লাখসের একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিও। আর তোমরা ফ্যামিলি ফ্লোটার প্ল্যান নিতে পারো, যাতে তুমি, তোমার ওয়াইফ, তোমার যারা বাচ্চারা আছে এবং তোমার প্যারেন্টসের জন্য একটা সেপারেট কিন্তু তোমরা একটা মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে নিও, যাতে তোমাদের ইনভেস্টমেন্টের সাথে সাথে তোমাদের লাইফ সিকিউর হয়ে যায় এবং তোমাদের হেলথও কিন্তু সিকিউর হয়ে যায়। কারণ তোমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করছো তোমাদের ওভারঅল লাইফকে একটা ব্যালেন্স করে একটা ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য তোমরা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স করিয়ে নিও। ধন্যবাদ দাদা, তোমার এই গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে এবং আমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে আজকালকার দিনে মেডিকেল এমার্জেন্সিটা হবেই, এটা হবে না বলাটা খুব যুক্তিযুক্ত হবে না। তো সেক্ষেত্রে একটা মেডিক্লেম পলিসি কতটা আমাদের বেনিফিট দিতে পারে সেইটা দাদা অনেক ভালোভাবে আমাদেরকে
বুঝিয়ে বললো। তো আশা করি এটা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো দাদা, এবার আমার যেটা প্রশ্ন সেটা হলো, ইনভেস্টমেন্ট হলো, মেডিকেল ইন্স্যুরেন্স হলো, টার্ম ইন্স্যুরেন্স হলো, এবার আসি রিটায়ারমেন্ট একটা সার্ভিস লাইফের পর যখন কোনো ব্যক্তি তার রিটায়ারমেন্টের দিকে এগোয়, তো রিটায়ারমেন্টের পরে তার কিভাবে চলবে, তার ইনকাম সোর্সটাকে যে সেটা একটা কর্পাস যে ও রেডি করলো একজন ব্যক্তি, তো সে তার রিটায়ারমেন্টে কি বেনিফিট পাবে বা রিটায়ারমেন্টকে সে কিভাবে প্ল্যান করবে এখন যে সার্ভিস পিরিয়ডে আছে তার উপর বেসিসে বা তার উপর বেস করে সে কিভাবে ভবিষ্যতে তার চলবে। তো সেক্ষেত্রে আমি তোমার একটু গুরুত্বপূর্ণ মতামত চাই, যেটা আমার এবং আমার বন্ধুদের তাদের রিটায়ারমেন্টের প্ল্যানটা করতে সুবিধা হবে এবং তারা ভবিষ্যতে এই প্ল্যানের মাধ্যমে উপকৃত হবে। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে তারা তো ইনভেস্টমেন্ট করছে। এখন তারা ফিউচারকে সিকিউর করে নিল। তারপরে তাদের তো একটা মান্থলি এক্সপেন্ডিচার থাকবেই। রিটায়ারমেন্ট লাইফ এটাকে সিকিউর করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু কোনো পেনশন স্কিম আপনাদের নিতে হবে। এক্ষেত্রে আমি বলব যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট কর্পাস তৈরি করার জন্য, যেটি আপনাদের রিটায়ারমেন্টের সময় কাজে দেবে। এক্ষেত্রে তোমরা ১৫ বছরের একটা জন্য ইনভেস্ট করতে পারো পিপিএফ এ, এবং ১৫ বছরের পরেও কিন্তু তোমরা চাইলে ৫ বছর করে এক্সটেনশন নিতে পারো। আর এক্ষেত্রে পিপিএফ এ কিন্তু 7.1% এর একটা ট্যাক্স ফ্রি রিটার্ন তোমরা পেয়ে যাবে, এবং তোমরা যে ম্যাচুরিটিতে যে অ্যামাউন্টটা পাবে সেক্ষেত্রে কিন্তু তোমার সেখানে কোনো ইনকাম ট্যাক্স পড়বে না। আরেকটা স্কিম হচ্ছে নিউ পেনশন স্কিম। এক্ষেত্রে কিন্তু আমি বলব যারা প্রাইভেট সেক্টরে আছে বা যে গভর্নমেন্ট সেক্টরে, তো এটা ম্যান্ডেটরি। আর প্রাইভেট সেক্টরে এমপ্লয়িদের জন্য আমি বলব যে তোমরা অবশ্যই একটা নিউ পেনশন স্কিমে অ্যাকাউন্ট খুলে নিও। এই নিউ পেনশন স্কিমে কিন্তু খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট অপশন থাকে। কারণ সেক্ষেত্রে তোমার যে কর্পাসটি জমা হচ্ছে তার উপরে তোমরা ইকুইটি এক্সপোজার পেয়ে যাও। আর সেক্ষেত্রে তোমরা 12-13% লং টার্মে একটা রিটার্ন জেনারেট করতে পারবে এই এনপিএস অ্যাকাউন্ট থেকেও। আর এই এনপিএস এ তোমরা ম্যাচুরিটির সময় যে অ্যামাউন্টটি লামসাম উইথড্র করতে পারবে তার উপরে কোনো ইনকাম ট্যাক্স পড়বে না। সেক্ষেত্রে তোমরা 60% অব্দি লামসাম উইথড্র করতে পারবে। আর বাকি 40% তোমরা একটা অ্যানুইটি স্কিম তোমাদের নিতে হবে। সেই অ্যানুইটি স্কিমটা যেকোনো ইন্স্যুরেন্স কোম্পানি তোমাদের প্রোভাইড করবে। সেক্ষেত্রে তোমরা 7-8% বছরে সেখান থেকে একটা মান্থলি পে আউট নিতে পারবে, যেটা তোমাদের মান্থলি এক্সপেন্ডিচারকে মিট আপ করতে তোমাদের অনেকটাই সাহায্য করবে। আরেকটা বিষয় বলে রাখি, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে ডাইরেক্ট স্কিমে, তারা অনেকে অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করছে, অনেকে আবার প্যাসিভ ফান্ডেও ইনভেস্ট করছে। তারা ধরুন তাদের রিটায়ারমেন্টের সময় কারো ১ কোটি বা কারো ২ কোটি টাকা জমে গেল। এখন সেই টাকাটাকে তারা লামসাম তো আর উইথড্র করবে না। তারা চাইছে যে মাসে আমরা একটা উইথড্র করতে চাইছি। সেক্ষেত্রে তারা 4-7% অবধি তারা ইয়ারলি সেখান থেকে একটা পে আউট নিতে পারে। আর সেক্ষেত্রে কি হবে, সে মাসে একটা তাদের মান্থলি এক্সপেন্ডিচার মিট আপ করতে পারবে। আর তাদের যে কর্পাসটা তাদের হয়েছে সেই টাকাটাও কিন্তু ধীরে গ্রো করবে। নেক্সট 10 ইয়ার্সে হতে পারে সেই টাকাটার ভ্যালু 50-60% বেড়ে গেল, আর তারা 7% অবধি তারা বছরে একটা সেখান থেকে পে আউটও নিতে পারলো। এটাকে কিন্তু সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে তোমরা খুব সহজেই করতে পারবে। ধন্যবাদ দাদা তোমার এই গুরুত্বপূর্ণ মতামতের জন্য। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদেরকে ইন ফিউচারে বা এখন থেকেই আপনাদের রিটায়ারমেন্টকে প্ল্যান করতে হবে, কারণ রিটায়ারমেন্ট প্ল্যান যদি না করতে পারেন ভবিষ্যতে গিয়ে প্রবলেমে আপনারাই পড়বেন। ডিপেন্ডেন্সি আপনাদের তখন থেকে যাবে, তো আপনারা ফুললি ডিপেন্ডেন্ট হতে পারবেন না। তো আমি যেটা সাজেশন দেব আপনাদের এবং দাদা যে মতামত দিল, তো প্রত্যেকটা জিনিস মাথায় রেখে নিজেদের রিটায়ারমেন্ট প্ল্যান করুন, যেটা আপনাদেরকে ভবিষ্যতে খুবই সাপোর্ট দেবে আপনাদের ফিনান্সিয়ালি গ্রোথ আনার জন্য। এবার দাদা আমার যে প্রশ্নটা থাকবে সেটা হলো গিয়ে, যে আমরা ইনকাম করি, তো রিটায়ারমেন্ট হলো সব কিছু হলো, কিন্তু প্রবলেমটা যেটা হয়ে যায় যে আমাদের অনেক টাকা ট্যাক্সে চলে যায়। তো যাদের ইনকামটা বেশি, যেটা ট্যাক্স স্ল্যাবের মধ্যে অ্যাপ্লিকেবল হয়ে যায়, যারা এক্সেমশনের মধ্যে পড়ছেন ঠিক আছে, আদার দেন যারা হাই ইনকাম গ্রুপে রয়েছেন, যাদের ইনকামটা লিমিটের মধ্যে পড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় যাতে আমি ট্যাক্সের বেনিফিটটা নিতে পারি, যাতে আমার ইনকামটা সিকিওর থাকে? এটা খুবই ভালো প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে 10-20 ইভেন অনেকে যাদের 30% ট্যাক্স স্ল্যাবে আছে তাদের কিন্তু বেশিরভাগ ইনকামের তাদের ট্যাক্সে চলে যায়। আর আমরা ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্নটা জেনারেট করি অনেক সময় তার উপরেও ট্যাক্স পড়ে। বিশেষ করে
যারা মনে করুন ব্যাংকে এফডি করছে, তাদের কিন্তু এফডির উপরে যে ইন্টারেস্টটা তারা আর্ন করে, তার উপরে তার যে ট্যাক্স স্ল্যাব আসে সেই অনুযায়ী তাকে ট্যাক্স দিয়ে দিতে হয়। এছাড়া যারা ভাবছে যে মিউচুয়াল ফান্ডে বা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করবে, যারা কিন্তু শর্ট টার্ম ট্রেডিং করে বা শর্ট টার্মে মিউচুয়াল ফান্ডকে লিকুইডেট করে দিচ্ছে, তাদের কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হতে পারে। সেক্ষেত্রে তাদের যে ট্যাক্স স্ল্যাব আছে তার সেই অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে। আর যারা ইকুইটিতে লং টার্ম ধরে ইনভেস্ট করবে, তাদের কিন্তু মাত্র 12.5%ই ট্যাক্স দিতে হবে। আর এক্ষেত্রে যারা 1.25 লাখ 1,25,000 টাকার বেশি প্রফিট করবে লং টার্মে, সেই টাকার উপরেই তাকে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে। সেটাও কিন্তু অনেকটাই কম, 12.5% তাকে দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা ওল্ড ট্যাক্সেশন স্কিমে এখনও আছে, তারা কিন্তু অবশ্যই ইএলএসএ স্কিমে ইনভেস্ট করবেন। এই ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমে যদি তোমরা ইনভেস্ট করো, তাহলে কি হবে না, তোমাদের যে টাকাটা তোমরা ইনভেস্ট করছো তার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, এবং তোমরা লং টার্মে যে কর্পাসটা ক্রিয়েট করবে, যে রিটার্নটা তোমরা জেনারেট করবে, তার উপরেও কিন্তু তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আর যারা এনপিএসে টায়ার 1 অ্যাকাউন্ট খুলেছে বা টায়ার 2 অ্যাকাউন্ট খুলেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার পুরো টাকাটাই ট্যাক্স এক্সেম্প্ট হয়ে যাচ্ছে। তোমরা লং টার্ম ধরে সেখানে বিনিয়োগ করছো, আর রিটায়ারমেন্টের সময় তোমরা যখন সেটাকে লিকুইডেট করবে, কেউ চাইলে রিটায়ারমেন্টের আগেও সে টাকাটা তুলতে পারে। এক্ষেত্রে এনপিএস এই সুবিধাটা তোমরা পাচ্ছ। যে মনে করছো 20 বছর পরেই তোমাদের টাকার প্রয়োজন পড়ছে, তোমরা পেনশন নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু এনপিএস থেকে তোমরা এই সুবিধাটা পাবে। সেক্ষেত্রে তোমার কোনো টাকায় কোনো কর্পাসের উপরে 60% যে কর্পাসটা তোমরা তুলবে, তার উপরেও ট্যাক্স পড়ছে না। আর তোমরা মাসে মাসে যেটা উইথড্র করবে অ্যানুইটি স্কিমের মাধ্যমে, তার উপরেও কোনো ট্যাক্স পড়ছে না। তার মানে এই ধরনের স্কিমগুলি তোমরা যদি স্মার্টলি ইউজ করো, তাহলে কিন্তু তোমার ট্যাক্স অনেকটাই বাঁচাতে পারবে। আরেকটা পলিসি বলে রাখি, যারা ভাবছে যে আমরা ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা ওয়েলথ ক্রিয়েট করব, তারা কিন্তু অবশ্যই এন্ডাওমেন্ট পলিসি না নিয়ে ইউলিপ পলিসি নিতে পারো। ইউলিপ পলিসি এখন খুবই ট্যাক্স এফিশিয়েন্ট ওয়েতে, আর সেক্ষেত্রে অনেকটাই কস্ট তারা কমিয়ে দিয়েছে। এই ধরনের ইউলিপ পলিসিতে তোমরা একটা লং টার্মে ওয়েলথও ক্রিয়েট করতে পারবে, আর তোমরা যে কর্পাসটা ম্যাচুরিটিতে পাবে তার উপরে কিন্তু কোনো ট্যাক্স তোমাকে দিতে হবে না। তোমরা মান্থলি বা ইয়ারলি যেই প্রিমিয়ামটা পে করবে, তার উপরেও তোমরা ট্যাক্সের ডিডাকশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে এই ধরনের ট্যাক্স সেভিং স্কিমগুলি তোমরা যদি স্মার্টলি ইউজ করো, তোমাদের ট্যাক্সকেও অনেকটা বাঁচাতে পারবে, আর তোমরা কিন্তু অনেক এফিশিয়েন্ট ওয়েতে ওয়েলথও ক্রিয়েট করতে পারবে। ধন্যবাদ দাদা, তোমার এই গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদেরকে আপনাদের ট্যাক্সটাকে বাঁচানোর জন্য, যেটা আপনার ডিডাকশনের আওতায় না আসে, এটা আপনার ট্যাক্স ফ্রি হয় আপনার ইনকামটা। তো সেই জন্য যে স্কিমগুলো দাদা আমাদের সাজেশন দিলেন, তো আপনারা সেইগুলো ফলো করবেন যাতে আপনাদের ইনকামটা সিকিউর থাকে। তো দাদা, আমার নেক্সট যে কোয়েশ্চেনটা থাকবে, যে আমি একজন স্যালারিড পার্সন, তো আমার কি হয় যে সবসময় প্রাইভেট অর্গানাইজেশনে সবসময় তো ফোনে স্টকের আপ অ্যান্ড ডাউনস দেখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি যখন আমার ইনভেস্টমেন্টটাকে সিকিউর করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমার কি করা উচিত? স্টকে বেশি ইনভেস্টমেন্ট করা উচিত, না আমার এসআইপি থ্রু ইনভেস্টমেন্ট করা উচিত? মানে মিলিয়ন ডলারের প্রশ্ন। আমাদের প্রত্যেকেরই মনে হয় যে আমরা যারা চাকরিজীবী, যারা অন্য প্রফেশনে যুক্ত আছি, তারা এই স্টক মার্কেটকে রেগুলার বেসিসে আমরা ট্র্যাক করতে পারি না। আর স্টক যেহেতু খুবই ভোলাটাইল নেচারের হয়, হঠাৎ করে কোনো কোম্পানির নেগেটিভ নিউজ এলো, বা কোম্পানির কোনো ভ্যালুয়েশন অনেক হায়ার সাইডে চলে গেছে, কোম্পানির রেজাল্ট খুব একটা ভালো করলো না, তাদের টেম্পোরারি নেচারের কোনো সেক্টরে কোনো একটা প্রবলেম হয়েছে, তখন কিন্তু তখন সেই স্টকটা অনেক বেশি ট্যাঙ্ক করে যায়। শর্ট টার্মে আমরা অনেক বেশি ভোলাটিলিটি দেখি, অনেক বেশি শেয়ারটা কারেক্ট পড়ে যায়। তখন আমরা প্যানিক করে শেয়ারটিকে সেল করে দিই, তখন আমাদের লসের সম্মুখীন হতে হয়। সেই জন্য বন্ধুরা, আমি বেশিরভাগ ইনভেস্টার, মানে 90% ইনভেস্টারকেই আমি বলবো যে তোমরা তোমাদের ক্যাপিটালের বেশিরভাগটাই মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্ট করো। এক্ষেত্রে তোমরা লং টার্মে শুধুমাত্র রিটার্নই জেনারেট করবে না, তোমরা কিন্তু পিসফুলি তোমাদের ওয়েলথকে গ্রো করতে পারবে। কারণ মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা অনেক স্মার্টলি, কারণ তাদের কাছে অনেক বেশি এক্সপার্টাইজ থাকে, তাদের অনেক বড় টিম থাকে, আর তাদের ওই নলেজ এবং তাদের যে টিমের সম্মিলিত একটা প্রচেষ্টার জন্যই তারা কিন্তু মার্কেটে একটা বেঞ্চমার্ককে বিট করে একটা ভালো রিটার্ন লং টার্মে জেনারেট করতে পারে। আর আমরা যদি সেই পোর্টফোলিও ম্যানেজারদের বিট করতে চাই, আমাদের টোটাল পোর্টফোলিও রিটার্নকে তার থেকেও বেশি করতে চাই, আমাদের অনেক বেশি টাইম দিতে হবে এবং আমাদের অনেক বেশি নলেজ অ্যাকোয়ার করতে হবে। তারপরেই কিন্তু আমরা এই ফান্ড ম্যানেজারদেরকে বিট করতে পারবো, যেটা করা কিন্তু বেশিরভাগ লোকের পক্ষেই অসম্ভব। এটা একদমই সম্ভব নয় যে আপনি কোনো স্টকে ইনভেস্ট করলেন, সেই স্টকটা হতে পারে দ্বিগুণ তিনগুণ হয়ে গেল 1-2 বছরের মধ্যে, কিন্তু আপনি তো আপনার টোটাল পোর্টফোলিওয় 1টি স্টকই রাখবেন না, আপনি হয়তো 5 থেকে 10টি স্টক রাখলেন।
10টি স্টকের মধ্যে দেখবেন যে 2 থেকে 3টি কোম্পানি খুব ভালো পারফর্ম করেছে। 2 থেকে 3টি কোম্পানি হয়তো ফ্ল্যাট রিটার্ন দিয়েছে, আর বেশিরভাগ স্টকেই দেখবেন আপনি হয়তো লসের সম্মুখীন হচ্ছেন, বা হয়তো আপনার যেই ইনভেস্টমেন্ট ক্যাপিটাল তার থেকেও এখন ক্যাপিটালটা খুব একটা গ্রো করেনি, হতে পারে আপনার এখন লসই হচ্ছে। তাহলে ওভারঅল পোর্টফোলিও লেভেলে আপনি যদি বেঞ্চমার্কে বিট করার চেষ্টা করেন, যেটা করা খুবই ডিফিকাল্ট হবে, তাই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা ডাইরেক্ট স্টকে কখনোই বেশি পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করবেন না। আপনারা মিউচুয়াল ফান্ডেই বেশি ক্যাপিটাল দিন। ধরুন আপনি ৳১০০ ইনভেস্ট করতে চাইছেন। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা ৳৮০-৯০ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একটা কর্পাস তৈরি করার চেষ্টা করুন। লং টার্মে 5 to 10 ইয়ার্সে আপনাদের ভালো একটা কর্পাস তৈরি হয়ে যাবে। আর বাকি 10% বা 20% যে টাকাটা আপনারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ব্লু চিপ কোম্পানির স্টকে ইনভেস্ট করবেন, যেগুলি নিফটি 50 বা নিফটি 100 এর মধ্যেই আছে। কখনোই আপনারা কোনো পেনি স্টক ইনভেস্ট করবেন না। পেনি স্টক বা মাইক্রো ক্যাপ যেই স্টকগুলি হয়, সেগুলি খুবই হাইলি ভোলাটাইল নেচারের হয়। সেক্ষেত্রে কিন্তু অপারেটররা অনেক সময় গেম খেলে, আর আপনি আপনার প্রফিট অনেক সময় বুকও করতে পারবেন না। কারণ সেইগুলিতে অনেক সময় সার্কিট লেগে যায়, বা কোনো রকমের সার্ভেইলেন্স মেজারও আছে সেবির। তার ফলে আপনার স্টককে আপনি বিক্রি করতে পারবেন না। তখন আপনি ফেঁসে যাবেন, সেই প্রফিটটাও আপনি বুক করতে পারবেন না। সেই জন্য আপনারা যদি স্টকে ইনভেস্ট করেন, অল্প পরিমাণ ক্যাপিটাল দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করুন, এবং আপনারা বিষয়টিকে ভালো করে বোঝার চেষ্টা করুন যে আপনি যদি সময় দিতে পারেন, ব্যাপারটা আপনার ইন্টারেস্টিং লাগে, তখনই কিন্তু আপনারা লং টার্মে কোনো স্টকে ইনভেস্ট করতে পারেন। আর আপনারা কখনোই প্যানিক করবেন না। 50% কোনো স্টক যদি ফল করে যায়, সেটা কিন্তু নর্মাল। প্রতি বছরই আমরা দেখেছি যে 70-80% স্টকই 50% কারেক্ট করে, আর এমন কোনো স্টকই নেই যে 50% সে এক বছরে কারেক্ট করে না। আর 100% যদি র্যালিও দিয়ে দেয়, সেটাও কিন্তু নর্মাল একটা ফেনোমেনা। এটাকে আপনারা ভাববেন না যে আপনি আপনার ক্যাপিটালকে ডবল করে দিয়েছেন মানেই সেই শেয়ার থেকে এখন আমি বেরিয়ে যাই, আমি প্রফিটটা বুক করে নেয়। বন্ধুরা, বিষয়টি এমন নয়। কোম্পানি যদি ভালো পারফর্ম করতে থাকে লং টার্মে, সে 100% রিটার্ন দেওয়ার পরেও কিছুদিন কনসলিডেট করতে পারে, তারপরে আবার সে র্যালি দেয়। যতদিন কোম্পানির যদি লং টার্মে গ্রোথ রেট মেনটেন থাকে, সে যদি লং টার্মে ভালো প্রফিট জেনারেট করতে থাকে, তাহলে তার মার্কেট ক্যাপিটালাইজেশন ধীরে ধীরে গ্রো করবে, এবং শেয়ার প্রাইস কিন্তু অবশ্যই তার প্রফিটকে ফলো করবে, এবং আমরা লং টার্মে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারি। আর তোমরা পোর্টফোলিও অ্যালোকেশনের জন্য আমাদের অনেক ভিডিও আছে, যে তোমরা তোমাদের ক্যাপিটালকে কীভাবে ডাইভার্সিফাই করবে, তোমরা কতগুলি স্টকে ইনভেস্ট করবে, তোমরা কোন কোন সেক্টরে ইনভেস্ট করবে, আর তোমরা তোমাদের ক্যাপিটালের অ্যালোকেশনটা কীভাবে স্মার্টলি ম্যানেজ করবে। মানে তোমরা শেয়ার বাজার থেকে যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে বেশি প্রফিট জেনারেট করতে আর বেশি ওয়েলথ ক্রিয়েট করতে চাও, তোমাদের 4টি প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে বার করতে হবে। হোয়াট টু বাই, হোয়েন টু বাই, হাউ মাচ টু বাই, আর হোয়েন টু সেল। তাহলে এই 4টি প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে পারো, তোমরা যদি বুঝে যাও যে আমরা কোন স্টকে ইনভেস্ট করব, কখন ইনভেস্ট করব, কত পরিমাণ টাকা ইনভেস্ট করব, আর কখন আমরা সেই শেয়ারটি সেল করে দেবো, 4টি প্রশ্নের উত্তর তোমায় যদি জানা হয়ে যায়, বা তোমরা আস্তে আস্তে জানতে পারো, তাহলে তোমাদের মিউচুয়াল ফান্ড থেকে কিছু পরিমাণ টাকা তোমরা স্টকেও ইনভেস্টমেন্ট বাড়াতে পারো। আর তোমরা যদি কোনো স্টকে কোনো ভালো স্টক আইডেন্টিফাই করে নাও, সেখান থেকে ভালো প্রফিট আর্ন করো, সেখানে তোমরা চেষ্টা করবে আরও বেশি পরিমাণ ইনক্রিমেন্টাল ক্যাপিটাল অ্যালোকেট করার। তার ফলে তোমাদের পোর্টফোলিওর অ্যালোকেশন অনেক স্মার্ট হয়ে যাবে, এবং তোমরা লং টার্মে মিউচুয়াল ফান্ডকেও বিট করতে পারবে। ধন্যবাদ দাদা তোমার এই মতামতের জন্য। তো আমি যেটা বুঝলাম, এবং আমার বন্ধুরাও যারা রয়েছেন আমাদের সাথে তারাও বুঝলেন, যে কিভাবে স্টকে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাকে কী জিনিস মাথায় রাখতে হবে। এসআইপিতে অত কিছু মাথায় না রাখলেও চলবে। তো ব্যাপারটা পুরোটাই আপনাদের হাতে, যে আপনারা কিভাবে আপনাদের ইনভেস্টমেন্টটাকে কতটা সময় দিয়ে সেটাকে গ্রো করাবেন। যদি মনে হয় আপনাদের সময় কম, এসআইপি করুন, সেফ অ্যান্ড সিকিউর জায়গা। আর যদি মনে করেন স্টকে করব, এবং যে জিনিসটা দাদা আমাদেরকে গাইড করলেন, যে 4টে স্টেপ ফলো করতে হবে, বা যে সমস্ত পদ্ধতিগুলো বা যে স্টাডিগুলো করতে হবে স্টক বাই করার আগে, তো সেইগুলো করেই আপনারা করুন, যাতে কি হয় আপনাদের ইনভেস্টমেন্টটা সিকিউর থাকে। কারণ প্রত্যেকেরই যে ইনভেস্টমেন্টটা করবে, সেটা তাদেরকে অর্জন করতে বা সেই ক্যাপিটালটা অর্জন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং হচ্ছে। তো আমার এটাই আপনাদের কাছে বলার, যে নিজেদের ইনভেস্টমেন্ট খুব স্মার্ট ওয়েতে, সিকিউর ওয়েতে আপনারা গ্রো করানোর চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে এর বেনিফিট আপনি পান, এবং আপনার সাথে আপনার ফ্যামিলিও এর বেনিফিট পাবে, এবং আপনারা সিকিউর ভাবে নিজের লাইফটা স্পেন্ড করতে পারবেন। তো ধন্যবাদ দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ
আমাদের এই পডকাস্টের জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আমার বন্ধুরা ব্যাপারটা খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। দেখা হবে আবার নেক্সট কোনো পডকাস্টে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। অরিজিৎ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত ইন্টারেস্টিং একটা পডকাস্ট তুমি আজকে ইনিশিয়েটিভ নিয়েছো এটা করার জন্য। আর আমি আশা করি আমাদের দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখেছে তারাও অনেক বেশি উপকৃত হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর এই ধরনের আরও কোনো টপিকের উপর তোমরা যদি ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে, পরের পডকাস্টে। আমরা ওয়েট করে থাকবো আবার নেক্সট পডকাস্টের জন্য। আর আমি এর সাথে শেষ করার আগে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যদি কোনো বিষয় বা ইন্টারেস্টিং কিছু বিষয় আমাদের কাছে জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে সেই টপিক শেয়ার করুন। ডেফিনেটলি আমরা কথা দিচ্ছি যে আমরা সেই বিষয়ের ওপর অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার। নমস্কার।